বন্ধুরা দেখো, কিষাণু স্কুলে কিভাবে তার সহপাঠী বন্ধুদের সঙ্গে কিভাবে নাচতেছে। বাদ্য নেই, অথচ দূরে অবশ্য একটা মাইক বাজতেছে, সেই বাদ্যের তালেও নাচতেছে। এই স্কুলে কোনো মাইক বা কোনো বাদ্য নেই, একটু দূরে ক্লাবে একটা হালকা একটা মিউজিক বাজতেছে, সেই বাদ্যতেই নাচতেছে। দেখো অবস্থা কি। আর একটা কথা হলো, আজকে সরস্বতী পূজা, ব্রাহ্মণ আসতে একটু দেরি করতেছে, এই জন্য যারা ছাত্র এসেছিল তারা বাড়ি চলে গেছে, পরে পুজোর সময় আসবে। তবে এই স্কুলের ছাত্র সংখ্যা কিন্তু 100-র উপরে, আর হাফ ছাত্রই হলো ইসলাম ধর্মের আর হাফ হিন্দু। ইসলাম ধর্মের বাচ্চারা সবাই আসে না, পছন্দ করে না পুজোয় আসা, তাই হিন্দুদের মধ্যেই তাও অনেকেই আসে নাই এখনও। পুজো করতে একটু দেরি হওয়ার জন্য বাচ্চারা বাড়ি গিয়ে অন্য পাশের বাড়িতে বা পাশের ক্লাবে অঞ্জলি দিয়ে ফেলেছে, তাই হয়তো অনেকে আসবেও না। আর যারাও এসছিল আমি ঠিক তাদের ছবি উঠাই নেই আমি, তাই ছাত্র সংখ্যা একটু কম দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা আজ 3 দাদু নাতি বাপ বেটা সাহেবডাঙ্গা ফুলিয়ার পাশাপাশি সরস্বতী ঠাকুর দেখতে যাব। তোমরা আমাদের সঙ্গে থাকো, অবশ্যই ভালো লাগবে। তবে ঠাকুর দেখে তোমরা কিন্তু অবশ্যই বলবে কমেন্টস করে যে ঠাকুর প্যান্ডেল লাইট তোমাদের কেমন লাগলো। এবার ছন্দের মালায় পুজো, প্যান্ডেল এবং লাইটিং সম্বন্ধে কিছু কিছু কথা তোমাদের শোনাবো, তোমরা শুনতে থাকো। মাঘী শুক্লা পঞ্চমী অপরাহ্ন বেলা, বিনা পানি দর্শন লাগি মনে দিল দোলা। সাহেব ডাঙাতে চলছে মায়ের রাজকীয় বন্দনা, তাই তো মনে জাগে বাসনা, পাইতে মনের সান্ত্বনা। দাদু নাতি বেটা মিলে পৌঁছে গেলাম 3 জনা, অপরূপ সাজে সজ্জিত চলছে মায়ের অর্চনা। জয় বিদ্যার দেবী বিশ্ব চরাচরে, যুগ যুগ শোভিত মুক্তাহার। অবনত মস্তকে যুগল হস্তে, ভগবতী মাতা দেবী নমস্তুতে। বিদ্যাং দেহি বিদ্যা দায়িনী, কৃপামাগি তব শুভ্রা বসনে। সপুষ্পে বিল্লপত্রে চরণে শ্রদ্ধাঞ্জলি, পুরাও বাসনা মাতা মনের এই আকুলি। চলছে মেলা আলোকের খেলা, ছিল যাহা অজানা, করিল আলাপন কত জানা, চেনা কিংবা অচেনা। দাদু ভাইয়ের কত বায়না, কিনবে সে অনেক খেলনা, খাইবে সে এগরোল, মানে না কোনো মানা। দাদুর মুখের হাসি দেখতে ভালোবাসি, দাদুর মনের খুশি হই যে উল্লাসী। বুঝিয়া দাদুর মনের ভাষা, পূরণ করিলাম সকল আশা। হাসি খুশি পূরণ শেষে, বাড়ি ফিরিলাম অবশেষে। আমাদের ভ্রমণ এই পর্যন্ত, জানালাম তোমাদের দর্শন বৃত্তান্ত। তোমাদের মতামত জানাবে একান্ত, আমরা কৃতার্থ হইব অত্যন্ত। বন্ধুরা, ফুলিয়ার কাছাকাছি এই সাহেবডাঙ্গা গ্রামে অনেকগুলো বড় বড় সরস্বতী পুজো হয়। তবে আমরা কিন্তু সব পুজোতে যাইনি। রাস্তার পাশে, কেবল রাস্তার পাশ দিয়ে যে 3টে পুজো হয়, এই 3টে পুজোই আমরা দেখলাম। আর ভিতরে, গলির ভিতরেও আরও বড় বড় পুজো আছে। আমরা গাড়ি নিয়ে, 4 চাকা নিয়ে ভিতরে ঢুকতে পারবো না, তাই আমরা ভিতরে যাইনি। আর আমাদের হাতে সময়ও খুব কম ছিল। 1-1.5 ঘন্টার মধ্যে আমরা, 1.5 ঘন্টা কি 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে আমরা সম্পূর্ণ পুজো কমপ্লিট করে আবার বাতকুলা বাজারে এসে, সেখানেও আমাদের অনেক কাজ ছিল। যাই হোক, পুজোগুলো কিন্তু আমাদের 3 জনেরই খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে।
আর সবচাইতে বড় কথা, ভিতরে কারুকার্যগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর যে মেলাটা দেখালাম, মেলাটাও অনেক বড় মেলা ছিল। যাই হোক, আনন্দ করে আমরা সবাই মিলে বাড়ি ফিরেছি। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। কমেন্টস করে অবশ্যই জানিও। হ্যালো বন্ধুরা, যে পাড়ায় পুজোটা হচ্ছে এই পাড়ার নাম হচ্ছে ঘোষপাড়া। আর এই ঘোষপাড়া সম্বন্ধে কবিতার ছলে কিছু কথা তোমাদের বলবো, শুনতে থাকো। সাহেবডাঙ্গা ঘোষপাড়া 10টি পুজো করছে তারা, পুজোর চমক অনেক সেরা, এত অর্থ যোগায় কারা, চিন্তা করলে হইবে সারা, যায় না তাদের কিছুতেই ধরা। ঘোষের ব্যবসা মোষ পোষা, 20টা মোষেই চলন বাদশা, মোষকে দিলে ভুট্টা ছোলা, 20 লিটার দুধ এক বেলা, 20টি মহিষ যে পুষিল, দুগ্ধ পাইবে 400 কিলো, হিসাব করে দেখে বলো, ইনকাম তাদের কত হলো। ঘোষের পকেট থাকে না ফাঁকা, কোমরে থাকে লক্ষ টাকা, আনন্দ প্রিয় লোক তাহারা, অনুষ্ঠান উৎসবে দিচ্ছে সাহারা, শিখেছে এরা টাকা ধরা, টাকা এদের করে তারা, ব্যবসা করিলে এই পথে, থাকতে হবে মোষের সাথে, মোষ যখন কাদা জলে, তুলতে হবে পাছা ঠেলে। এখানেই আমি হলেম শান্ত, তাই তো কবিতা রইল ক্ষান্ত। বন্ধুরা, আমি মুখে কথা বলে আর তোমাদের বিব্রত করব না। তোমরা হালকা মিউজিকের সঙ্গে ঠাকুর প্যান্ডেলের সজ্জা এবং আলোকসজ্জার অপরূপ দৃশ্য উপভোগ করতে থাকো। জানি না তোমাদের কাছে কীরকম লাগছে, কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। মনে হচ্ছে আমি চলে এসেছি স্বয়ং ইন্দ্রপুরী। তবে একটা কথা মনে রাখতে হবে বন্ধুরা, এটা কিন্তু একটা ছোট্ট অজপাড়াগা। কলকাতা বা বড় কোনো শহরের সঙ্গে তুলনা করলে কিন্তু ভুল হবে। যাই হোক, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করো, আমাদের দাদু ভাই কিন্তু খেলনা নিয়ে এবং এই মনোরম দৃশ্যের মধ্যে খুব মজাতেই আছে। দেখো, কোনো ঝামেলা নেই, কোনো উচ্ছৃঙ্খলা নেই, বেশ চুপচাপ করে মন্দিরে মন্দিরে যাচ্ছে, নমস্কার করছে। ওই দেখো, একবার না, দুইবার না, তিনবার নমস্কার করছে। দেখো দেখো অবস্থা দেখো, মানে এও খুব ভালো লাগছে। সুন্দর জিনিসে কারই বা ভালো না লাগে বলো। বন্ধুরা, তোমরা দুই পাশের কারুকার্যগুলো একটু দেখতে থাকো আর অনুভব করতে থাকো। এখানকার জনগণ এবং ক্লাবের মানসিক গতি, চলন, উদ্দেশ্য, আশা। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, এই পূজা মণ্ডপে ঢুকতে কিন্তু বারবার গলি এদিক সেদিক করে খুব সমস্যা করে তারপর যেতে হচ্ছে। আসলে এই ক্লাবের সদস্যরা জনগণকে বোঝাতে চাচ্ছে, কোনো ভালো জিনিস পেতে হলে অনেক লড়াই করে, অনেক কষ্ট সহ্য করে তারপর তাকে পেতে হয়। তাই তাদের প্যান্ডেলের মাধ্যমে হয়তো জনগণকে, আমাদেরকে বোঝাতে চাচ্ছে। বন্ধুরা, দর্শকবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তোমাদের অনেকেরই হয়তো ভালো লাগবে না বা সরে যেতে চাইবে,
কিন্তু আমার অনুরোধ থাকবে তোমরা স্কিপ না করে সমস্ত দৃশ্যগুলো উপভোগ করতে থাকো, কেননা এই ক্লাবের সদস্যরা এবং গ্রামবাসীরা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে যে আয়োজনটা করেছে না, তারা শুধু আমাদের আনন্দ দেওয়ার জন্য। এই কথাটাই আমাদের একটু মনে রাখা দরকার। এছাড়া তাদের কিন্তু আর নিজস্ব কোনো স্বার্থ নেই। তবে আমার দাদু ভাইয়ের ভিতর কিন্তু আমি একসঙ্গে দুটো উদ্দেশ্য মাথার ভিতর ঘুরতে দেখেছি। দেখো, ঠাকুর দেখা, ঘোরা, এটাও পিছপা হচ্ছে না, আবার সঙ্গে খেলনাটাও চালিয়ে যাচ্ছে। এই দেখো, আবার নমস্কারও করবে, ঠাকুরও দেখবে, আবার খেলবেও। দেখো, দুইবার করে নমস্কার করছে। বন্ধুরা, আমার সবজির বাগানে 4-5 দিন দেখাশোনা করা হয় না, জল দেওয়া হয় না, তাই শুকিয়ে সাদা হয়ে গেছে। তাই আজকে পাইপ টেনে হালকা করে জল দিয়ে দিচ্ছি। দেখো, সুন্দর জো হয়ে গেছে, মাটিতে রস হয়ে গেছে। এইবার তাড়াতাড়ি সব সবজিগুলো যেগুলো বেরোয় নেই সেগুলো সব বেরিয়ে যাবে। আর মাটি ফাটা ফাটা হয়ে গেছিলো, তা এবার জল পেয়ে সব নরম হয়ে গেছে মাটি, চারা ওঠার পক্ষে বা বাড়ার পক্ষে সুবিধা হবে। বন্ধুরা, আজ আবার চলে এসেছি তোমাদের জন্য সুন্দর একটি ব্লগ নিয়ে। তোমাদের আজকে সবজি বাগানের কি অবস্থা দেখাবো। ওই দেখো, চলে এসেছি সবজি বাগানে। তোমরা আমার সঙ্গে থাকো, দেখো সবজি বাগানের কি অবস্থা। চলো দেখি কি করা যায়। এই দেখো লঙ্কার গাছ, লঙ্কার চারাগুলো একবার দাঁড়িয়ে গেছে। এই দেখো, এই দেখো লঙ্কার চারাগুলো তরতাজা। বেগুন গাছও দাঁড়িয়ে গেছে। এই দেখো, ওই দেখো বেগুন গাছ আর মরার ভয় নেই, সবগুলো দাঁড়িয়ে গেছে। পুঁই এখনো জ্বালাইতে দেরি হবে, পুঁই জ্বালায় নেই, তবে ঢেঁড়স 2-4টা জ্বালিয়েছে। এই দেখো, এই যে, এই দেখো ঢেঁড়স, এই দেখো, এই যে, এই যে ঢেঁড়স আরও হয়েছে। এই দেখো, এই দেখো, দেখা যাচ্ছে, এই দেখো ঢেঁড়স, এই যে আর একটা ঢেঁড়স কোথায়, এই যে ঢেঁড়স, এই যে একটা ঢেঁড়স, এই যে একটা ঢেঁড়স আরও আছে। এই যে দেখো ঢেঁড়স, এই দেখো লাউ, লাউ চারা 1টা 2টো 3টে 4টে 5টাই লাউ চারা জ্বালিয়ে গেছে। দেখো, দেখছো, 1 2 3 4 5টাই বেরিয়ে গেছে লাউর। কুমড়োর চারাই দেখো বড় বড়, 1টা 2টো 3টে 4টে কুমড়োর চারা 4টে হয়েছে। দেখো, আর একটা বোধহয় নষ্ট হয়ে যাবে। আর এই দেখো লঙ্কার চারা। বন্ধুরা, আমার আজ হঠাৎ স্মরণ হলো আমার সারা জীবনের সঞ্চিত অমূল্য সম্পদ আমার পুরনো বাড়িতে পড়ে রয়েছে। তাই আমি গিয়ে সব খোঁজাখুঁজি করে সব বইগুলো নামিয়ে হিসাব মিলালাম। হিসাব মিলিয়ে দেখি আমার বেশ কিছু ভালো দামি বই মিসিং হয়ে গেছে। তাই আমি সব বইগুলো নিয়ে এসে গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে টেবিলের উপর সাজিয়েছি। এবার আমি আলমারিতে তুলে রাখবো। কিন্তু তার আগে তোমাদের সঙ্গে কিছু কিছু বইয়ের একটু পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় করে দেবো, তারপর আমি আলমারিতে তুলে রাখবো। তোমরা আমার সঙ্গে থাকো। বন্ধুরা, দেখতেছো এখানে আমার সমস্ত বইগুলো আমার সাজানো আছে, সব ঝেড়ে গুছে এখানে ইয়ে করে সাজিয়ে রেখেছি।
তবে আমার ঘরে তো কোনো সেলফ বা তাক নেই, তাই আমি মনে করেছি ওই ঘরে অযত্নে পড়ে থাকার চাইতে এই আলমারিতে এই আলমারিতেই কোনো একটা খোপে আমি সাজিয়ে রেখে দেবো, কোনো দিন হয়তো কাজে লাগবে সময় অসময়। যাই হোক, এই বইগুলো সম্বন্ধে তোমাদের একটু সংক্ষিপ্ত পরিচয় করিয়ে দিচ্ছি। এই দেখো, এইগুলো হচ্ছে, এই দুটো গাদা হচ্ছে আমার অ্যালোপ্যাথিক বই, আর এই দেখতেছে এই গাদাটা হচ্ছে হোমিওপ্যাথিক, এবং এইটা হচ্ছে হোমিওপ্যাথিক, এইটা হচ্ছে ডিকশনারি। বন্ধুরা, এই যে বইগুলো দেখতেছো এগুলো কিন্তু সবই ধর্মগ্রন্থ, তবে অধিকাংশই বাবার আমলের, আমার আমলের লাস্টে উপরের খানা। বন্ধুরা, যে কোনো ডাক্তারি বা চিকিৎসা শেখার আগে প্রথমে 3টে বিষয়ে অভিজ্ঞতা থাকার খুব জরুরি দরকার। একটা হচ্ছে অ্যানাটমি, একটা ফিজিওলজি, এবং একটা হলো ফার্মাকোলজি। এই 3টে বই পড়ে 3 রকম অভিজ্ঞতার দরকার, তারপরে চিকিৎসা এবং মেডিসিন সম্বন্ধে পড়তে হয়। তবে আমার এই দেখো ফার্মাকোলজি আছে, অ্যানাটমি আছে, আর একটা ফিজিওলজি ছিল, ফিজিওলজিটা আমার হারিয়ে গেছে। তবে এই ফিজিওলজি বইটা হারানোর একটা মূল কারণ ছিল ওই সময় আমার সমকক্ষ বহু ডাক্তারের সঙ্গে এবং আমার কাকা এবং দাদু সম্পর্কীয় কিছু লোকের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, তারা আমার বই নিয়ে পড়াশোনা করতো, আবার দিয়ে যেত। তবে তাদের মধ্যে অনেকেই আজ আর পৃথিবীতে নেই, আবার অনেকে অনেক দূরে কোথাও চলে গেছে, পরিচয় নেই। বন্ধুরা, এবার যে বইটি দেখাচ্ছি এটা হচ্ছে আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসা, এবং লেখক হচ্ছে অশোক কুমার এবং পান্নালাল রায়। সবুজটা হচ্ছে প্রথম খণ্ড, আর এই লাল খয়েরি এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। আর এই বইটা হচ্ছে অ্যালোপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন, এবং এর লেখক হচ্ছে পশুপতি চট্টোপাধ্যায়। এইবার যে বইটা তোমাদের দেখাবো, এই বইটার নাম হচ্ছে মেডিকেল সিন্স বুক। এর পূর্ণ ফুল ফর্ম নাম হচ্ছে কারেন্ট ইন্ডেক্স মেডিকেল স্পেশালিস্ট। আসলে এই বইটিতে একটি ড্রাগের বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট নেম থাকে, এবং প্রতি বছর এর এডিশন বেরোয়। বন্ধুরা, এবার যে বইটা দেখাবো এই বইটাও অ্যালোপ্যাথিক মেটেরিয়া মেডিকা, এবং এটার লেখকও অশোক কুমার রায় এবং পান্নালাল রায়। বন্ধুরা, এবারের কভার সেরা ওই সাদা বইটির নাম হচ্ছে, এটার নাম হচ্ছে লেকচার অন হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা, এবং এটার লেখক হচ্ছে জেমস টাইলার কেন্ট। এবারের লাল কালো বইটির নাম হচ্ছে কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা ও থেরাপিউটিক্স, প্রথম দ্বিতীয় খণ্ড, এবং ডাক্তার অতুল কৃষ্ণ দত্তের লেখা। এবারের নীলের মাঝখানে লাল টাইপসের যে বইটি, এর নাম হচ্ছে কেন্টসের মেটেরিয়া মেডিকা। বন্ধুরা, এবারের যে লাল বইটি দেখতেছো এই বইটি হচ্ছে রেপার্টরি অফ দি হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা। বন্ধুরা, এবার যে খয়েরি রঙের বইটা দেখতেছো এর নাম হচ্ছে কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা, ডাক্তার এন.সি. ঘোষ, এমডি, ইউএসএ। বন্ধুরা, লাল হলুদ কালো যে বইটা এবার দেখাচ্ছি এই বইটার নাম হচ্ছে মেটেরিয়া মেডিকা অ্যান্ড রেপার্টরি, ডাক্তার উইলিয়াম বরিক। এই বইটিও হোমিও মেটেরিয়া মেডিকা। বন্ধুরা, এবার যে বইটি দেখাচ্ছি এটার নাম হচ্ছে হোমিওপ্যাথিক ঔষধের শক্তি ও মাত্রা, ডাক্তার বিজয় কুমার বসু। বন্ধুরা, এবারের হলুদ রঙের বইটির নাম হচ্ছে মেডিকেল ডিকশনারি, ইংলিশ টু বেঙ্গলি। এবারের লাল রঙের মোটা বইটি জেনারেল ডিকশনারি, ইংলিশ টু বেঙ্গলি। আর হলুদটি হচ্ছে মেডিকেল ডিকশনারি অনলি, লালটি হচ্ছে জেনারেল। এবারের উপরের মোটা বইটি হচ্ছে যথাযথ শ্রীমদ্ ভাগবত গীতা, আর নিচেরটা হচ্ছে মানব কল্যাণের শাশ্বত পথ। বন্ধুরা, মলাট খোলা এই বইটির নাম হচ্ছে ছদ্মবেশধারী ধর্ম ও যুধিষ্ঠিরের কথোপকথন। এবারের বইটি মহামণি ব্যাসদেব প্রণীত বৃহৎ সচিত্র শ্রীমদ্ ভাগবত। বন্ধুরা, এরপরে যে কভার খোলা সাদা বইটি আসতেছে তার নাম হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। বন্ধুরা, এই বই ছাড়াও আমার বেশ কিছু আরও বই ছিল, সেগুলো হারিয়ে গেছে। তার মধ্যে যেমন
কিরোর এবং আরও অন্যান্য লেখকের 3-4খানা হস্তরেখা বই ছিল, এবং রামদেব এবং নীলমণির যোগ ব্যায়াম বিচার বই ছিল। তাছাড়াও কীর্তিবাস ওঝার একখানা রামায়ণ ছিল। এছাড়াও জীবনী এবং উপন্যাস ছিল। অনেক বই আমার হারিয়ে গেছে, যাক সে যা হয়ে গেছে গেছে, যে কয়টা আছে এই কয়টা আমি রক্ষা করি, এইটাই যথেষ্ট। বন্ধুরা, এবার আমি আলমারির দ্বিতীয় তাকে সব বইগুলো সাজিয়ে রাখব। আর নিশ্চয়ই খুব সাবধানে থাকবে, ইঁদুরেও কাটবে না, তেলাপোকায়ও কাটবে না। এভাবে থাকুক। আমার জামা কাপড় আর কত, এই বই রাখলে একটা খোপ, যদি একটা তাক বই থাকে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আজকের মতো ব্লগটি নিয়ে আর বেশি দূর এগোতে চাই না। তোমরা সকলেই ধৈর্য ধরে পুরো ব্লগটি, সম্পূর্ণ ব্লগটি আগাগোড়া দেখে নিও। আশা করি ভালো লাগবে। তবে একটা কথা বলে যাই, আগামী ব্লগে আমি তোমাদের জন্য নিয়ে আসছি একটা সুন্দর ঘটনা, অতি সত্য অথচ অবিশ্বাস্য বাংলাদেশের গল্প। লাইক কমেন্টস করে দিও, আর সকলের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। নমস্কার, বাই বাই।